নমস্কার, আমি অঞ্জন বন্দ্যোপাধ্যায়। আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর মাত্র দুটো দিন, নেতাজির 125তম জন্মজয়ন্তী উপলক্ষে সারা দেশে সাজো সাজো রব উঠেছে এবং আরও একবার ভারতের ভাবাবেগে, ভারতের মানুষের ভাবাবেগের মধ্যে নেতাজির যে একটা বিশেষ জায়গা, সেই জায়গাকে কেন্দ্র করে আরও একবার নতুন করে কিছুটা আলোড়ন। এবং এই পোড়াবঙ্গে যখন নির্বাচন আগত প্রায়, তখন এ বঙ্গীয় হৃদয়কে অতএব খুঁড়ে আরও একটু বেদনা অথবা উল্লাস অথবা একটু আনন্দ অথবা একটু দুঃখের সন্ধানে অনেকেই রয়েছে। মূলত প্রশ্ন জাগে, নেতাজিকে নিয়ে আরও একবার এই যে আবেগের ঘনঘটা, এই যে দেশপ্রেমের পরাক্রম দেখছি আমরা, কেউ বলেন পরাক্রম, কেউ বলেন দেশপ্রেম, দুয়ের মধ্যে টানা পড়েন এবং তার মধ্যে দিয়েই চলছে নেতাজি কার বেশি, আমার না তোমার, কে বেশি আমি নেতাজির জন্য করলাম, তুমি না আমি। মূলত আমরা যারা সাধারণ মানুষ, আমরা বুঝি যে আসলে আমাদের হৃদয়ে যে নেতাজির স্থানটা রয়েছে, সেই জায়গাটাকে কেউ একটা ছোঁয়ার চেষ্টা করছেন। স্বাধীনতার পর এতগুলো বছর ধরে রাজনৈতিক দলগুলো ঠিক এটাই করে এসেছে বলে এ যাবৎ অভিযোগ। এই নির্বাচনকে সামনে রেখে এই নির্বাচনের মুহূর্তটায় আরও একবার নেতাজি একেবারে আলোচনার শিরোনামে, সমস্ত কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। এবং সেখানেও আসলে আনফর্চুনেটলি, দুর্ভাগ্যজনকভাবে, একটা রাজনৈতিক দড়ি টানাটানির খেলার মধ্যে দিয়ে। সত্যি কি এটাই প্রাপ্য ছিল? নেতাজির কি আরও অন্যতর কিছু প্রাপ্য ছিল না তাঁরই এই স্বদেশ, এই স্বজনদের কাছ থেকে? আমরা তা নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন 8 জন বিশিষ্ট অতিথি। একেবারে ডান দিকে রয়েছেন অনিকেত চট্টোপাধ্যায়, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক। তার পাশে রয়েছেন ওম প্রকাশ মিশ্র, তৃণমূল কংগ্রেস নেতা। তার ঠিক পাশে রয়েছেন অনুজ ধর এবং তার পাশে রয়েছেন চন্দ্রচূড় ঘোষ, দুজনই বিশিষ্ট নেতাজি গবেষক। বিশিষ্ট নেতাজি গবেষক রয়েছেন এখানে জয়ন্ত চৌধুরী, তার পাশে রয়েছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য, আরও একজন নেতাজি গবেষক পূরবী রায় রয়েছেন এবং তার পাশে রয়েছেন কংগ্রেস নেতা সৌম্য এইচ রায়। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আপনাদের অনুমতি নিয়ে আমি একটি পলিটিক্যাল জায়গা থেকে শুরু করি। আপনাদের কাছে তো আসবো, আপনাদের বিশেষজ্ঞের জায়গা থেকে, আপনাদের কাছে বুঝবার জায়গা থাকে। ওম প্রকাশবাবু, আপনার কাছে প্রথম আসি। কেন মনে হলো রাজনীতি চলছে নেতাজি নিয়ে? আজকে প্রায় 75 বছর নেতাজি আমাদের মনে, আমাদের প্রাণে রয়েছেন, কিন্তু আমরা তার নেতৃত্ব আমরা পাইনি। কিন্তু এত বছর পরেও আজকের দিনে আমরা নেতাজিকে স্মরণ করছি এবং সারা দেশ স্মরণ করছে। এটা একটা বিশাল বড় ব্যাপার এবং তাই জন্য নেতাজিকে নিয়ে রাজনীতি এই কথাটা ব্যবহার না করাটাই ভালো। ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে, দৃষ্টিকোণ রয়েছে। এটাকে আত্মসমালোচনা করছেন না, আমি সবার আপনাদের তরফ থেকে স্পষ্টভাবে বেরিয়ে এসছে যে শ্রমিকবাবু রাজনীতি করছেন। এত বেশি ওই অনেকগুলি টিভি বিতর্ক করেছি এবং নেতাজিকে নিয়ে বিতর্ক করতে চাই না। 2-4টি সাধারণ কথা আমি বলবো। প্রথমত, আমাদের বাংলায় এবং দেশের সর্বত্রই নেতাজিকে সব সময় পুজো করা হয়। সব সময় আমরা মনে করি যে নেতাজি আমাদের অনুপ্রাণিত করেছিলেন এবং নেতাজির নেতৃত্ব থাকলে আমরা আরও সমৃদ্ধ হতাম। এক। দ্বিতীয় হচ্ছে, বাংলায় বিশেষ করে আমাদের ছোট বয়স থেকে আমরা যারা এখানে সবাই রয়েছি, প্রত্যেকেই আর কি কোনো না কোনো সময় ডাইরেক্টলি আর কি যুক্ত থেকেছি নেতাজিকে নিয়ে কোনো অনুষ্ঠান। এগুলো সবাই জানি। পরাক্রম দিবস এই কথাটাকে মানতে আপনাদের অসুবিধা হলো কোথায়? কেন আপনাকে দেশপ্রেমিক দিবসেই কেন এটাকে রূপান্তর করতে হলো বলবেন? আমাকে করতে হয়নি। আপনি যেটা বলছেন আপনি ফ্যাকচুয়ালি ঠিক করে নিন নিজেকে। 19 তারিখে সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছে। কেন বলেছে? তার আগে তো বাংলার পক্ষ থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে দেশ নায়ক দিবস হিসাবে, অনেকে বলেছেন দেশ প্রেম দিবস হিসাবে। সেটাকে সেন্ট্রাল গভর্নমেন্ট কেন মানেনি? কি বাধা ছিল তাদের? একটা মিলিটারিস্টিক নোশন নিয়ে আসা, এবং সেটা কেন 4 দিন আগে 19 তারিখে
তো 3 জানুয়ারি তো মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করেছেন। কেন? সেটা আজকে রাজনীতি? ন্যাশনাল হলিডে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অনুরোধ করেছিলেন, সাজেস্ট করেছিলেন, রেকমেন্ড করেছিলেন, সেটাকে কেন অ্যাকসেপ্ট করা হলো না? তাই জন্য আপনি এই যে কথাটা বলছেন যে এটা নিয়ে রাজনীতি যদি হয়ে থাকে তাহলে এই কথার মধ্য দিয়ে এটা আননেসেসারি অ্যাট্রিবিউশন, এটা প্রয়োজন ছিল না। যেখানে দেশ নায়ক সেটা সমস্ত কিছুকেই চরিতার্থ করে, তার মানে রাজনীতি, সমস্ত সবই কিছুকে আপনি নিজে থেকে বেশি রাজনীতি আমি করছেন আসবো বলে না মনে না হয় আমার। দেখুন, আপনার কথায় নম্রতার একটা লক্ষণ রয়েছে, কিন্তু তার সঙ্গে একই সঙ্গে কিন্তু specifically যখন দরকার হবে তখন ঠিক কথাটাই বলে দেবো, অসুবিধা নেই কোনো। প্লিজ বলুন। প্রথমেই একটা এরকম ভারী সন্ধ্যায় নেতাজিকে নিয়ে আলোচনা করবার জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমরা যারা বাঙালি আছি, আমরা 25শে বৈশাখে একটু সংস্কৃতি খেলা করি, আর একদম শিশুকাল থেকেই প্রত্যেকে দেখেছেন 23শে জানুয়ারি আমরা একটু রাজনীতি খেলা করি। এখন নামে কি এসে যায়? প্রশ্ন হলো, তৃণমূল শব্দ আলাদা, কংগ্রেস শব্দ আলাদা। তারা কংগ্রেসের লিগেসিটা বহন করছে। নেতাজি সুভাষচন্দ্র বসু কংগ্রেসের মধ্যে পরাক্রম দেখিয়েছিলেন। কংগ্রেসের আপোষের নীতিকে নেতাজি সুভাষচন্দ্র বসু মানেননি। কংগ্রেস নেতাজি সুভাষচন্দ্র বসুকে জেতবার পরেও ওয়ার্কিং কমিটি গঠন করতে দেননি। কার্যত কংগ্রেস থেকে বহিষ্কৃত হয়েছিলেন নেতাজি। ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিলেন এই সময়টুকুর নেতাজি, তারপরে নিষ্ক্রমণের আগে পর্যন্ত নেতাজি, এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় নেতাজি। এই 3টে পার্টি মূলতই নেতাজিকে আমরা দেখে থাকি। কিন্তু আজকে তৃণমূল কংগ্রেস এটা নিয়ে রাজনীতি করছে কেন? এটার মধ্যে কি অপরাধ আছে? তার মানে শ্রমিকবাবু, আপনাদের কিন্তু বিরুদ্ধে সেই অভিযোগটাই আবার একবার ফিরে এলো, যে অভিযোগটা নেতাজি পর্যন্ত করেছিলেন সেই 40-এর প্রথম দিকটাতে, যখন বলেছিলেন যে হিন্দু মহাসভা আসলে মূলত কংগ্রেসের এই ব্রিটিশ বিরোধী সংগ্রামকে ভাঙবার জন্য, তার বিরুদ্ধে একটা অতিরিক্ত সংগ্রামের অতিরিক্ত জায়গা করে দেওয়ার জন্য আসলে কোথাও হাত মেলাচ্ছেন ব্রিটিশ ফোর্সের সঙ্গেই। এটা নেতাজি সুভাষচন্দ্র আপনারা ফাইনালি কংগ্রেসের যে লিগ্যাসি সেটার বিরুদ্ধে দেখানো, আপনি পরাক্রমটাকে প্রধান দেখলেন, দেশনায়কটাকে প্রধান দেখলেন না। অবশ্যই রাজনীতি তো সেখানে হলো। কেউ পরাক্রম বলল, কেউ দেশনায়ক বলল, তা নিয়ে কিছু এসে যায় না। নেতাজি তার কালাতীত সত্তাকে প্রতিষ্ঠিত করে গেছেন আমাদের অন্তরের অন্তঃস্থলে। তো সুভাষ বোসের নামের আগে কি শব্দ ব্যবহার হলো, কোন বিশেষণ বসলো, তা দিয়ে নেতাজির কিছু এসে যায় না। নাম্বার 1, আপনি যেটা বলছেন হিন্দু মহাসভা সাভারকারের বিরুদ্ধাচরণ করেছিলেন নেতাজি সে সময়, এটা ঠিক। ঝাড়গ্রামে নেতাজির ঐতিহাসিক বক্তৃতা আপনারা সাংবাদিকরা বিভিন্ন সময় তুলে দেখান। সেই নেতাজি সুভাষচন্দ্র বসু যখন আবার দক্ষিণ এশিয়ার বিভিন্ন জায়গায় নেতাজি বক্তৃতা করছেন, তখন সাভারকার সম্পর্কে কি বলেছিলেন? বিতর্কটা ছিল কোন জায়গায়? তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশের সহযোগিতা করা হবে না বলে সাম্রাজ্যবাদী বিরোধী যুদ্ধ হিসেবে কংগ্রেস সেখানে বয়কট করতে বলেছে। নেতাজি কংগ্রেস ছাড়লেও তিনিও তখন সেই মতের প্রতীক ছিলেন। সাভারকারের সঙ্গে দেখা হওয়ার সময় সাভারকার বলেছিলেন যে ব্রিটিশ তোমার হাতে এমনি এমনি অস্ত্র দিচ্ছে না, যুদ্ধ শেষ হয়ে যাবার পরে তারা তোমাদের হাত থেকে অস্ত্র কেড়ে নেবে, কিন্তু যে ইউনিক ওয়ারফেয়ারটা তুমি ব্যাটলফিল্ড থেকে শিখলে সেটা স্ন্যাচ করতে পারবে না। তাই ক্ল্যারিয়ন কল দাও, যুদ্ধে যেতে বলো। এই উক্তিকেই পরবর্তীকালে আবার নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি সাভারকারের পক্ষে বিবৃতি দিয়েছেন। অনুজ আপনার কাছে আসি। অনুজ, নেতাজি যদি হিরো হন আর শ্যামাপ্রসাদ মুখার্জিকে যারা হিরো মনে করে, তারা নেতাজিকে কি করে শ্রদ্ধা করবে? আমি আসবো এই পুরনো বিতর্ক। শ্রদ্ধার প্রশ্ন কোথা থেকে? আই আন্ডারস্ট্যান্ড শ্রদ্ধার প্রশ্ন কোথা থেকে এলো? আরে আমরা তো আমাদের রাজনৈতিক বিরোধীদের মানুষের সামনে বলছি, এটা আবার কি কথা? আমরা নেতাজিকে দেশ থেকে তাড়িয়ে এখন তাকে নেতাজি নিয়ে তো রাজনীতি করছেন না। নেতাজিকে খোলা তলোয়ার দিয়ে স্বাগত জানাবেন কে বলেছিলেন? কারা পাঠ্যপুস্তক থেকে নেতাজিকে মুছে দিয়েছিল? আজ পর্যন্ত শুনি। কারা নেতাজি পর্যন্ত এটা শুনিনি। ঠিক আছে, তৃণমূল কংগ্রেস নয়, কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস গর্ব থেকে জন্ম নেওয়া দালালি কংগ্রেস নাম উচ্চ বলুন। দুজনে মিলে কথা বলবো না, ঠিক আছে? নাম দুজনে মিলে কথা বললে অসুবিধা হবে না না, ঠিক আছে। আমি অনুজ আপনার কাছে আসি। অনুজ, I appreciate you don't understand Bangla, but you can't speak Bangla, but you understand Bangla a little bit. I've understood the basic gist of the post. So हाँ, मेरा ये कहना है कि नेताजी को लेकर राजनीति हुआ, ये जो आरोप जो लगता है हमेशा, इसमें सच्चाई कितना? अंजन जी, मैं राजनीति MA पॉलिटिकल साइंस हूँ, तो मेरे लिए राजनीति एक खराब विषय नहीं है। समाज की सेवा करने के लिए अलग अलग काम होते हैं, सब लोग देश के लिए काम कर रहे हैं। इनफैक्ट हम लोग बहुत खुश हैं कि नेताजी को लेकर के पॉलिटिकल अवेयरनेस आ रही है सब पार्टी की तरफ से। आपको याद होगा, हम लोग जब छोटे हुआ करते थे तो बाबा साहब अम्बेडकर और सरदार पटेल सिर्फ हिस्ट्री के फुटनोट्स बन के रह गए थे,
लेकिन उनको लेकर के एक राजनीतिक अवेयरनेस आई और उसका रिजल्ट आपके सामने है कि आज उनकी जो लेगेसी है उनके बारे में लोग उनको अच्छी तरह से याद करते हैं। तो ये एक बहुत अच्छा हमारे लिए एक बहुत गोल्डन चांस आया है कि जो भी अभी चल रहा है देश में कि सारी पॉलिटिकल पार्टी, सब लोग जितने हमारे पॉलिटिकल लीडर्स हैं नेताजी का नाम ले रहे हैं। मेरा मानना है कि इससे एक स्पार्क क्रिएट होगा हमारे देश में और नेताजी को लेकर के सारी बातें सामने आएंगी। सिर्फ मेरा उसमें एक ही हमारा मत है, ये तो पॉजिटिव पॉइंट है इसमें, मैम दोनों के साथ में ये सब लोग अच्छा काम करें, नेताजी को सब लोग वो अपनी तरफ से उनको याद कर रहे हैं, वी आर टोटली विद देम। सिर्फ एक पॉइंट है जिस पे हमारा ना टीएमसी वालों से बन रही है ना बीजेपी वालों से बन रही है। नेताजी को याद करने का जो मेन कारण है क्यों आज हम लोग आज बैठ के उनके बारे में बातचीत कर रहे हैं और ये कहते हैं इलेक्शन में मुद्दा बन रहा है, पिछले 10 वैसे इस बात में कोई टॉप सीक्रेट नहीं है, ये बात कम से कम दिल्ली शहर में हर एक आदमी को मालूम है। मुझे मालूम है मेरे दादाजी उनके खिलाफ लड़े थे, ब्रिटिश फौज में थे। सबको ये पिछले 10, 20, 25 साल से ये ज़बरदस्त अवेयरनेस आ गई है कि भारत जो कि हमारी जो फ्रीडम स्ट्रगल हुई थी, आपको पता है कि उसका जो बेसिक गढ़ था बंगाल था। नंबर 2, भारत को आज़ाद कराने में जो हमारा फ्रीडम स्ट्रगल हुआ है उसमें सबसे बड़ी भूमिका नेताजी सुभाष चंद्र बोस की थी। अहिंसा से, मैं दिल्ली से आता हूँ, वहाँ से आप किसी किराएदार को निकाल के दिखा दो घर से, वो तो बहुत दूर की बात है कि अंग्रेज चले गए। धरने पे बैठने से सरकार के कानून तक नहीं बदलते इस देश में। तो ये बात सबको पता है, आप पुराने लेक्चर उठा के देख लीजिए, चाहे भाजपा के नेता हों चाहे किसी के हों, सब लोग इस बात को एडमिट करते हैं क्योंकि सबूत बहुत सारा, इंटेलिजेंस के डॉक्यूमेंट्स, लोगों की स्टेटमेंट्स अवेलेबल हैं। क्लेमेंट एटली का स्टेटमेंट है, बाबा साहब का स्टेटमेंट है, दुनिया जहान भर का आपको डेटा मिल जाएगा कि भारत को आज़ाद कराने में नेताजी की भूमिका नंबर 1 थी। इस बात को अब समय आ गया है भारत सरकार रिकॉग्नाइज करे। तो इसमें देख कर के जो मुझे हल्का सा लग रहा है कि दोनों पार्टियां इस बात को उठा तो रही हैं लेकिन वो अभी पेरिफेरल इश्यूज़ की बात कर रही हैं कि रोड का नाम होना चाहिए, रेलगाड़ी का नाम होना चाहिए, वो सब होना चाहिए। लेकिन हमारा मानना है कि जो ग्रुप हम लोग प्रेसिडेंट करते हैं, मेरा दोस्त और मैं चंद्रचूड़, कि हमारी 3 डिमांड थी। पहली डिमांड जो ममता दीदी बोल चुकी कि उनके जो जन्म दिवस पे नॉमेनक्लेचर आप जो मर्जी रखें लेकिन छुट्टी होना बड़ा जरूरी है, नेशनल हॉलीडे जैसे अक्टूबर 2 की होती है कि नेताजी का स्थान वही है जो गांधी जी का, मेरा मानना उनसे ऊपर है। नंबर 2, आप इस बात को एक्नॉलेज करें जिस बात को आज सब लोग मानते हैं कि भारत को आज़ाद करने में नेताजी की भूमिका नंबर 1 थी। और तीसरा, उनके मरने को लेकर के जो कंट्रोवर्सी है उसका सेटलमेंट होना चाहिए। मैं आऊँगा इसके बाद। সৌম্য, আপনার কাছে সেটাই প্রশ্ন। আপনাদের বিরুদ্ধে আসলে অভিযোগটা হচ্ছে আপনারা পোস্ট স্বাধীনতা উত্তর ইতিহাসে জওহরলাল নেহেরু এবং তাঁর উত্তরাধিকারকে জাজ্জল্যমান করে তুলে ধরবার জন্য আসলে নেতাজি বা এই ধরনের অনেক বড় নেতাকে আপনারা দূরে সরিয়ে রেখেছিলেন এবং ছায়ার মধ্যে ঢেকে রেখেছিলেন। তারই প্রতিবর্ত ক্রিয়ায় এই মুহূর্তে দেশের মধ্যে নেতাজিকে নিয়ে আবেগটা আরও বেশি করে আমরা দেখতে পাচ্ছি এবং তা নিয়ে যদি রাজনীতি হয়, যেটা অনুজ বললেন, তা নিয়ে যদি ওরা বলেন আমরা এটা মানবো, পরাক্রম করবো, ওরা বলেন দেশপ্রেমিক দিবস মানবো, ভালো তো, কিন্তু আগে সেটাও ছিল না, তার জন্য দায়ী ছিলেন আপনারা। শুভ সন্ধ্যা, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। এমন সুন্দর একটা সন্ধ্যায় আপনারা নেতাজিকে নিয়ে আলোচনা করছেন, সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। দু একটা কথা মনে পড়ে যে নেতাজিকে নিয়ে আলোচনা করার সময় তথ্য এবং তত্ত্ব দেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করা খুব দরকার। না নেতাজি কোনোদিন কংগ্রেস ছেড়ে যাননি, না কোনোদিন নেতাজিকে কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়নি। নাম্বার 1, নেতাজি কংগ্রেসের মধ্যেই ফরওয়ার্ড ব্লক, আমি বলে দিই কংগ্রেসের মধ্যেই ফরওয়ার্ড ব্লক করেছিলেন এবং তার প্রধান শর্ত ছিল যে ফরওয়ার্ড ব্লক করতে গেলে কংগ্রেসের মেম্বারশিপ প্রথম নিতে হবে। আজকে যারা ক্লেম করেন যে সমস্ত জিনিস বলছেন, দেখুন নেতাজি 1947 সালের যে প্ল্যানিং কমিশন হয়েছিল প্রথম, তার শুরুটা হয়েছিল 1938 সালে। সেই কমিশনে উনি বলেছিলেন যে প্ল্যানিং কমিটি বানিয়েছিলেন ভারতের জন্য, সেটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছিল। দেখুন বিতর্ক আছে, বিভেদ আছে, অনেক বিচ্ছেদ আছে, কিন্তু তার মধ্যে যে জিনিসগুলো রয়ে যায় যে বিটুইন দ্য লাইন্স এই পড়া এবং সেগুলো জানা এবং সেগুলো মানুষের কাছে বলার মধ্যে। দেখুন সৌম্যবাবু, আপনারা বলবেন প্ল্যানিং কমিশনের প্রথম ভাবনার দিক দিয়ে প্রবক্তা ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং নরেন্দ্র মোদীরা এসে সেটা উঠিয়ে দিচ্ছে। আমি বলি আপনাদের বিরুদ্ধে অভিযোগ এতগুলো বছর ধরে তার অন্তর্ধান রহস্যের সমাধানের দিকে এক পাও এগোননি, একটা কমিশন গঠন করেননি এবং সেগুলোর থেকে কোনো সমাধান আপনার কথা সত্যি যদি হয়, আপনার কথা ঠিক ধরে নিয়ে আমি বলছি যে দেখুন এই যে কথাগুলো বলা হচ্ছে সে তার মধ্যে কতগুলো যুক্তি দেখুন। যে নেতাজিকে নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক কিছু হয়েছে,
আমি আবার আগের দিনের প্রোগ্রামে আপনাকে বলেছিলাম যে আইএনের যে বিচার হয়েছিল সেই ব্যবস্থায় এই যে অনেক সময় বলে প্রিজনার অফ ওয়ার নিয়ে আমাদের একটা কন্ট্রোভার্সি ডেভেলপ করে, কিন্তু তা নয়। সারা ভারত দেখেছিল, সারা বিশ্ব সেদিন তাকিয়ে দেখেছিল যে তিনজন বিখ্যাত আইনজীবী সেদিন দাঁড়িয়ে সবার আগে যারা লড়াই করেছিলেন সেই স্টেটাসটা দিয়েছিলেন ফরেনারদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সমান প্রতিবেদনে। যারা কারা ছিলেন? এরা ভুলাভাই দেশাই, কারা ছিলেন কৈলাসনাথ কার্য, কারা ছিলেন তেজ বাহাদুর, এরা কারা? এরা সমস্ত কংগ্রেসের লোক। পণ্ডিত জওহরলাল নেহরু নিজের ক্যাবিনেটের সম্পূর্ণ মনিটরিং করেছিলেন সেটার জন্য। এই ভুল তথ্য এবং পরিবেশন করতে করতে নেতাজিকে আমরা ছোট করে ফেলেছি। আমরা চাই, কারা? দেখুন কারা ছোট করে দেখেছে? বলে দিই ভাই, একটু প্লিজ আপনার সময় বলবেন। হ্যাঁ, এই বিষয়গুলোকে নিয়ে শুধুমাত্র রাজনীতি। আজকে যারা বলছেন তৃণমূল কংগ্রেস বা বিজেপি, আজকে আপনি যে ডিক্লাসিফিকেশনের কথা বললেন, 6.5 বছর কেন্দ্রীয় সরকার আছে, আমরা তো অনেক কিছু করেছি, অনেক কিছু করতে পারিনি, অস্বীকার করার কি উপায় আছে? আপনি বললেন নেতাজির ফাইলগুলোকে ডিক্লাসিফাইড করা হবে, আপনি পেরেছেন করতে? আপনারাও পারেননি। আমরা পারিনি, স্বীকার করছি। আপনারাও পারেননি। আমরা স্বীকার করছি। আপনারা যে কিন্তু যুক্তি পারেননি সেই যুক্তি এখন ওরা দেখাচ্ছেন। সেটা বলছেন না, এগুলোতে সেই মিত্র শক্তিগুলোর সঙ্গে আমাদের অঞ্জনদা, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কিন্তু সম্পর্কে একটা হানি ঘটবে। আমরা কখনো এ দাবি করিনি যে আমরা এটা করব। আজকে নেতাজিকে নিয়ে যে ডিফোকাস, আজকে কেন নেতাজি, কি জন্য নেতাজি আজকে আলোচনা, আমি আসবো আপনার কাছে। বাংলায় যখন জাস্ট একটা ক্লোজ করে নি, 30 সেকেন্ড, বাংলায় যখন নির্বাচন হয় তখন নেতাজি তৈরি হয়। এই জিনিসগুলোকে নিয়ে আজকে যেভাবে এরা ন্যারেটিভ বদল করছেন, এটা নেতাজির প্রতি অবমাননা এবং নেতাজির আমাদের যে শ্রদ্ধার জায়গা, আমাদের হৃদয়ের জায়গা থেকে নেতাজিকে সরিয়ে দেওয়ার চেষ্টা। প্রভৃতি রাজনৈতিক কারণে নেতাজিকে নিয়ে ন্যারেটিভ বদল হচ্ছে এবং সেটাও নির্বাচনের কথা মাথায় রেখে বা হৃদয়ের আবেগের তন্ত্রীগুলোতে আঘাত করবার জন্য। মানেন? সবার আগে বলতে চাই, নেতাজি নিয়ে আমরা এত কথা বলছি, ঠিক কথা। দেখান তো কোন স্কুলেতে প্রাথমিকে পাঠ্য আছে, এক্স্যাক্টলি একবার দেখান। তারপরে দেখুন মাধ্যমিকে কিছু পড়ানো হয় কিনা, তারপরে দেখুন আন্ডার গ্র্যাজুয়েটে আছে কিনা, পোস্ট গ্র্যাজুয়েটে বসে আছেন অধ্যাপক ইন্টারন্যাশনাল রিলেশনস, জিজ্ঞেস করুন যে তাদের ডিপার্টমেন্টে ইন্ডিয়ান স্ট্রাগল সম্পর্কে কোনোদিন কোনো আলোচনা হয় কিনা, বইটাকে জাস্ট নামে আছে কিনা সন্দেহ, এবং সেখানে লাইব্রেরি গেলেও দেখতে পাবেন না যে সে বই আছে বলে। সো হোয়াট ডু উই এক্সপেক্ট? আগে যদি শিক্ষাক্ষেত্রে দ্য একাডেমিক সাইড যদি বাচ্চাদের না তৈরি করতে পারি, ওই 23শে জানুয়ারি সে যে গুজে বেরোলো, হয়ে গেল, ডঙ্কা করলো, তারপরে ইমোশনালি তাকে দেখতে গেলাম, দ্যাটস নট দ্য পয়েন্ট। পয়েন্ট হচ্ছে আমাকে যদি তাদের গ্রুম করতে হয়, তাকে তুলতে হয়, তা আমাকে তো একটা পাঠ্য দরকার। সুভাষ কাহিনী বলে আমি একটা পাঠ্য তৈরি করেছিলাম, আমার একটা ছোট্ট সংস্থা আছে নেতাজি ভাবনা মঞ্চ থেকে। ঘরে ঘরে ঘুরেছি, প্রত্যেকটা দ্বারে দ্বারে ঘুরেছি, নোবডি, কিন্তু আমি সব জায়গায় 100-200 করে লাইব্রেরিতে প্রেজেন্ট করেছি যে দেখা যাক যদি তারা করে। সেখানে টিচাররা বিমুখ, যে পড়ালে নাকি হেডমাস্টার মশাইয়ের নানা রকম কথা উঠবে। International relations sitting here, and I requested কলিগদের যে তোমরা অন্তত আমার একটা বই রেখে দেখো, দ্য রাশিয়ান পার্ট, দ্যাট হাউ আই ফাউন্ড ইট ফ্রম দ্য আর্কাইভস। আমি আমার নিজের এখানে করতে আসিনি। ইন্ডিয়ান স্ট্রাগলই জানে না। দ্য টিচার ডাজন্ট নো হোয়াট ইজ ইন্ডিয়ান স্ট্রাগল, ওয়েন হি রোট ইট, হোয়াট হ্যাপেন্ড উইথ দ্যাট। তারপরে উনি যে এডিট করেছিলেন, যদি সেই বইয়ের দিকে তাকাতে যান তো দেখবেন 6 রকমের বার করা হয়েছে, 6 টাইপস। বিভিন্ন জায়গা থেকে বেরিয়েছে, চক্রবর্তী চ্যাটার্জি থেকে বেরিয়েছে, ইয়ের থেকে বেরিয়েছে, নেতাজি রিসার্চ ব্যুরো থেকে বেরিয়েছে, অল রাবিশ। 6খানাকে যদি পর আপনি সাজান, তাহলে দেখতে পাবেন কে একটা চ্যাপ্টার বাদ দিয়ে দিয়েছে, কে আর একটা কথা বলছে, এবং নেতাজি রিসার্চ ব্যুরো বলছে এডিটেড অ্যান্ড রিভাইজড। আই এম গোয়িং টু প্রডিউস আ বুক, যেটা নেতাজি নিজে হাতে এডিট করে জে.কে ব্যানার্জিকে দিয়ে গিয়েছিলেন, দ্য প্রফেসর অফ পলিটিক্যাল সায়েন্স। সেই বইটা আমার কাছে আগমনীদি, তার স্ত্রী, আমাকে দিয়ে গিয়েছিলেন। তাই নিয়ে যা জঘন্য রাজনীতি হয়েছিল সে ভাবা যায় না। মানে সে ওপরতলা থেকে নিচের তলা অবধি বলেছিল যে এই সমস্ত সাজানো জিনিস। আজকের কিন্তু সেই বই বেরোচ্ছে। আমি আসবো প্রভৃতি, আমার এখানেই জানতো আপনার কাছে বক্তব্য।
আসলে নেতাজিকে নিয়ে এই আবেগের কারণেই ওপর বেশ রাজনীতি চলে। 23শে জানুয়ারি আসলে আরও বেশি করে এই রাজনীতি খেলা শুরু হয়ে যায়, যেটা একটু আগে শুনলাম। কিন্তু কার্যক্ষেত্রে এ যাবৎ স্বাধীনতা উত্তর এই ইতিহাসের মধ্যে কার্যক্ষেত্রে আমরা নির্দিষ্টভাবে কোনো দেখলাম না কিছু, যাতে মনে হয় আমরা সত্যি নেতাজির প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করছি। 73 বছরে কেউ কথা রাখেনি, রাখার চেষ্টা করেনি। অর্ধসত্য, ভুল, মিথ্যা পড়ানো হয়েছে। যে ফাইল পুড়িয়ে দেওয়া হয়েছে 72 সালে, 71-এ 14টি রাষ্ট্রের সঙ্গে ভারত সরকার যে ওয়ার ক্রিমিনালের যে তাতে সই করেছে। শুধু তাই না, আমি 5টা সত্য বলতে পারি যেটা আর্কাইভাল ডকুমেন্ট থেকে পাওয়া গেছে, সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা বলেছেন। সেই মিথ্যাগুলোর প্রথম হচ্ছে নেতাজির তথাকথিত পুত্রকন্যার ব্যাপার। ফাইলে পরিষ্কার আছে, আর্কাইভাল 79-এর স্বরাষ্ট্র দপ্তরের ফাইল, নেতাজি নিজে বলছেন শুধু সেকশন অফ বোস ফ্যামিলি, কিছু ভেস্টেড ইন্টারেস্টেড গ্রুপ, তারা প্রচার করছে নেতাজির কন্যা, স্ত্রী ইত্যাদির কথা। তাদের একটাই কাজ ছিল ছাইভস্য নিয়ে আসা কথা। সেই ছাইভস্যের অলৌকিক ব্যাপার হচ্ছে নেতাজির চারখানা ডেথ সার্টিফিকেট, 4 রকমের সময়ে মৃত্যু। শুধু তাই না, যে রেনকোজি মন্দিরের গল্প বলা হয়, যে ছাইভস্যের কথা বলা হয়, সেটা 79-এর 4 সেপ্টেম্বর পুরো ধ্বংস হয়ে যায়। আমি মুখার্জি কমিশনের ডেপোনেন্ট ছিলাম, সেখানে দেখেছি পরিষ্কার কাঠের বাক্সের মধ্যে আনবার্ন জজ, মাথার স্কাল এইসব আবির্ভূত হয়েছে। আর একটা অলৌকিক ব্যাপার হচ্ছে, তার মধ্যে কে বা কারা চকচকে ব্রাউন পেপারের মধ্যে টুকরো টুকরো ছাই রেখে দিয়েছে। এগুলো নিয়ে প্রশ্ন উঠবে না, বুদ্ধিজীবীরা প্রশ্ন তুলবেন না। কোনো রাজনৈতিক দল, আমি কোনো রাজনৈতিক দলের মানুষ নই, বেশিরভাগ রাজনৈতিক দল এবং কতজন সাংসদ লোকসভায় এটা নিয়ে সোচ্চার রয়েছেন, হাতে গোনা কয়েকজন করেছেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে। কিন্তু এটা ঘটনা ওপারে আছেন, তাদেরকে জানতে দেওয়া হয়নি 73 বছর ধরে নেতাজির প্রতি কতখানি অপমান করা হয়েছে, মিথ্যা শেখানো হয়েছে, বলানো হয়েছে, বুদ্ধিজীবীদের দিয়ে লেখানো হয়েছে ছাইভস্যের গল্প। শুধু তাই না, চরিত্র হনন করা হয়েছে, এবং শুধু তাই না, এডিট করা হয়েছে লেখা। এবং সবচেয়ে বড় যে ফাইল আমরা দেখতে পেয়েছি, লেটেস্ট যেটা বেরিয়েছে, আমি যে রেলের নাম করা হয়েছে, ক্যালকামেলের নাম করা হয়েছে নেতাজি এক্সপ্রেস, কিন্তু 68-এ 19 এপ্রিল ইন্দিরা গান্ধী দিলেন প্রধানমন্ত্রীকে সিক্রেট একটা চিঠি লিখছেন নেতাজির ভাইপো শিশির কুমার বসু। তাতে স্পষ্ট তিনি জানতে চাইছেন ইন্দিরা গান্ধীর কাছে কীভাবে তার কাকা কলকাতা থেকে ইউরোপে গেছিলেন। এই চিঠি গোপন ছিল, এই ডিক্লাসিফাইড ফাইলে বেরিয়ে এসছে। এই সত্যগুলো নিয়ে চর্চা হবে না। এই 125-এ আমাদের অন্ধ করে রাখা হচ্ছে নেতাজি সম্পর্কে, শুধু নামকরণ করা হচ্ছে। আর নামকরণ যদি করতেই হয়, ফোর্ট উইলিয়ামের নাম করানো উচিত, সেখানে নেতাজি ফোর্ট, কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু 4 মাস মিলিটারি ট্রেনিং নিয়েছিলেন। আমি আসবো। অনিকেত, আপনি কীভাবে দেখেন এই রাজনৈতিক টানাপোড়েনকে? না, রাজনীতি তো হচ্ছেই এবং প্রত্যেকেই করছেন। বামফ্রন্ট করছেন, কংগ্রেস করছেন, বিজেপি করছেন, তৃণমূল করছেন, প্রত্যেকেই করছেন। কেন করছেন বলছি, নেতাজি মারা গেছেন কিভাবে, মারা গেছেন কিনা, মরে গিয়ে কোথায় তাকে পোড়ানো হলো, পালিয়ে গিয়ে কোথায় রাশিয়ায় বন্দী ছিলেন, নাকি অযোধ্যায় গিয়ে সাধু সেজে বসেছিলেন, এই সমস্ত যে তথ্য এগুলো জানলে ভালো, না জানলে খারাপ, এমন কিছু না। এগুলো নিয়ে গবেষণা হোক, লোকে জানুক, লোকে বিতর্ক করুক। তার থেকে তো অনেক বেশি জরুরি নেতাজি কি বলেছিলেন, নেতাজি কি ভাবতেন। নেতাজি কি বলেছিলেন যে এমন একটা পঞ্চায়েত ভোট করুন যেখানে 30% বিরোধীদের দাঁড়াতেই দেবেন না? নেতাজি কি বলেছিলেন ফ্রিজে মাংস আছে গরুর, তার জন্য মানুষটাকে পুড়িয়ে মেরে ফেলো? নেতাজি কি বলেছিলেন জরুরি অবস্থার মতন একটা কালো দিন এনে দাও ভারতবর্ষের জীবনে? নেতাজির এই জিনিসগুলো নিয়ে এনারা আলোচনা করবেন না। যখনই জন্মদিন আসবে তখন কতগুলো অনুষ্ঠান করে আনুষ্ঠানিক কিছু ব্যাপার স্যাপার করবেন। এবার আবার তার চেয়ে বেশি জন্মদিনের কাছাকাছি পড়ে গেছে ইলেকশন। অতএব মমতা বন্দ্যোপাধ্যায়, অতএব মোদি, অতএব বামফ্রন্ট, অতএব কংগ্রেস সবাই মিলে এখন নেতাজির মহাভক্ত সেজে গেছে, যারা নেতাজির একটা আদর্শকেও নিজেদের জীবনে, নিজেদের রাজনীতিতে, নিজেদের রাজ্য শাসনে কোনোদিন কোনোভাবে ইমপ্লিমেন্ট করেননি। উল্টে একটা কথা বলে নি, এর মধ্যে সাংঘাতিক ব্যাপারটা হচ্ছে, সাংঘাতিক ক্রাইসিস হচ্ছে গিয়ে বিজেপির। তার কারণ কংগ্রেস, তৃণমূল বা বামফ্রন্টের কিছু ইতিহাস আছে। যেহেতু তৃণমূল কংগ্রেসের লিগাসি বহন করে বলে আমি মানি, এদের কিছু ইতিহাস আছে সংগ্রামের, স্বাধীনতা সংগ্রামের, লড়াইয়ের। বিজেপির ইতিহাসটা বিশ্বাসঘাতকতার। বিজেপির কোনো স্বাধীনতা সংগ্রামী নেই। তারা জওহরলাল নেহেরু আর গান্ধীর বিরুদ্ধে
নেতাজিকে খাড়া করিয়ে একটা নতুন বিতর্ক তৈরি করে মধ্যিখান দিয়ে তাদের জায়গা করতে চান, এবং তাদের অনুরোধে তাদের ছত্রছায়ায় কতগুলো গুজব রটানো হচ্ছে, কতগুলো ভুলভাল তথ্য মানুষকে দেওয়া হচ্ছে, কিছু বই লেখা হচ্ছে, কিছু লোককে দিয়ে এই ধরনের কাজকর্ম করা হচ্ছে যাতে নেতাজিকে কাপুরুষ বলে মনে হয়, যাতে নেতাজিকে বিজেপির লোকজন বলে মনে হয়, যাতে নেতাজিকে একজন সাম্প্রদায়িক লোকজন বলে মনে হয়। আমি আসবো। এটাই রাজনীতি। শ্রমিক, আশা করি আপনার কাছে উত্তর পাবো। আমি চন্দ্রচূড় তার আগে আপনার কাছে আসবো, তবে তার আগে আমার ছোট বিরতি নেওয়ার সময় আছে, বিরতি পরে ফিরে আসবো। খুব একদম অ্যাপ্ট ধরলেন অনিকেত। আসলে রাজনৈতিক দলগুলো তার আদর্শটা নিয়ে কেউ অনুপ্রাণিত হয়ে এগোয় না, কিন্তু তার বদলে নেতাজিকে নিয়ে, আবেগটাকে নিয়ে আমরা খেলতে থাকি। ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর ফিরে আসবে আলোচনায়। শ্রমিক বাবুর কাছে উত্তর নেব। সঙ্গে থাকুন 24 ঘন্টা। প্রতিটা অ্যাপ্লিকেশনের উত্তর আসতো যদি আমরা নেতাজি সংক্রান্ত এই তথ্যগুলো সামনে আনি, তাহলে আমরা বাইরের দেশের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হবে এবং দেশের মধ্যে আইন শৃঙ্খলার অবনতি হবে। তার জবাবটা কংগ্রেসে কিন্তু দেওয়া উচিত যে সেটা কি হয়েছে 300টা ফাইল হওয়ার পরে, তাহলে কেন আটকে রেখেছিলেন। বিজেপির যে আজকে দেখছি সেটা ভালো লাগছে, অনেক কিছু করতে চাইছেন, কিন্তু একটা প্রশ্ন আমার মনে থেকেই যাচ্ছে যে দেশপ্রেম দিবসকে পাল্টে এই পরাক্রম দিবস কেনটা, প্রয়োজনটা কি হলো? কেননা এটা হয়তো অনেকেই মনে নেই যে 1997 সালে নেতাজির জন্ম শতবার্ষিকীতে তখনকার ইউনাইটেড ফ্রন্ট গভর্নমেন্ট একটা রেজলিউশন পাস করে এটা ঠিক করেছিলেন যে প্রতি 23শে জানুয়ারি ভারত সরকারের তরফ থেকে 23শে জানুয়ারিকে দেশপ্রেম দিবস হিসেবে পালন করা হবে। তারপরে কিন্তু বাজপেয়ী সরকার এসছেন, তারপরে মনমোহন সিং সরকার এসছেন, তারপরে মোদিজি এসছেন। তো আজকে সেই 97 সালের পরে 2021 সালে এসে এই মাঝখানে যে ঘুমনোর পালাটা কাটিয়ে হঠাৎ করে জেগে উঠে পরাক্রম দিবস করার প্রয়োজনটা না, কিন্তু বিজেপিও অন্তর্ধান রহস্য প্রসঙ্গে মোদিজি আসার পরে 2014 আসার পরে ডেফিনেটলি অনেক দূর অগ্রসর হলেন। তারপর ডিক্লাসিফিকেশনের প্রশ্নে তাদের দিক থেকে কি উত্তর এলো? ডিক্লাসিফিকেশন প্রশ্ন যেটা বিজেপি করেছেন, মোদিজি করেছেন, সেটাকে আমরা অনেক ধন্যবাদ জানিয়েছি এবং সেটা একটা মানে শেষ পর্যন্ত আপনি পেলেন তো উত্তরগুলো পেলেন না? পাইনি। তার কারণ হচ্ছে যেটা ডিক্লাসিফিকেশন হচ্ছে, যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে এরা দে আর স্ক্র্যাচিং দ্য সারফেস, বাইরে বাইরে ঘুরছে, কিন্তু আসল উদ্দেশ্য মানে ভেতরে কিন্তু কেউ ঢুকছেন না। 304টে ফাইল ডিক্লাসিফাই করা হয়েছে, কিন্তু এটা যদি লক্ষ্য করেন যে ডিক্লাসিফিকেশন হওয়ার আগে কিন্তু কেউ জানাননি অ্যাকচুয়ালি ফাইল কটা আছে। আমরা কি করে জানবো সব কটা ডিক্লাসিফাই হয়েছে? হয়নি। আমরা জোর দিয়ে বলতে পারি হয়নি, কারণ এখনো ইন্টেলিজেন্স ফাইলসগুলো ডিক্লাসিফাই করা হয়নি। এবং যেটা আমাদের খারাপ লাগে দেখতে, সেটা হচ্ছে তা সত্ত্বেও বিজেপি জোর গলায় বলে যাচ্ছেন যে সব ফাইল ডিক্লাসিফাই হয়ে গেছে, এবং এটা শুধু রাজনৈতিক সবাই বলছেন, এটা পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন। দিস ইজ মিসলিডিং দ্য নেশন। তো দিস ইজ আ সিরিয়াস ম্যাটার। কিন্তু একটা ট্রেন্ড, একটা চেঞ্জ হয়েছে। যতদিন কংগ্রেস ক্ষমতায় ছিল ততদিন গান্ধী নেহরু পরিবার তার ডমিনেন্সটা চলে এসছে, কিন্তু এবারে আমরা যেটা দেখতে পাচ্ছি বিজেপি ক্ষমতা আসার পরে একটি গান্ধীবাদী পার্টি ক্ষমতা এসছেন, এবং এই যে গান্ধী অহিংসা থ্রু আমাদের ইন্ডিপেন্ডেন্স এসছে, স্বাধীনতা এসছে, এই যে মিথটাকে এটাকে আরও বড় করে দেখানো হচ্ছে। পরিষ্কারভাবে এটা স্বীকার করতে অসুবিধাটা কোথায়? নেতাজির যে কন্ট্রিবিউশন আমাদের দেশকে স্বাধীন করা, ত্বরান্বিত করার যে কন্ট্রিবিউশন, সেটাকে মেনে নিতে অসুবিধাটা কোথায়? এটা বলতে অসুবিধা কোথায় যে আমরা সব ফাইল ডিক্লাসিফাই করবো? আমরা শ্রমিক, কোথাও কোনো অসুবিধা নেই। মনে রাখা উচিত 2018 সালের 21শে অক্টোবর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেড ফোর্টে দাঁড়িয়ে আজাদ হিন্দ সরকার দিবস পালন করেছেন, এবং নেতাজি সুভাষচন্দ্র বোসকে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তিনি সম্বোধন করেছেন, এবং সমস্ত সেনাবাহিনীর প্রধান থেকে শুরু করে সবাই অবসরপ্রাপ্ত অবশ্যই তারা আর এই স্ট্যান্ডকে সমর্থন করেছেন। কিন্তু প্রশ্ন হলো যে আমাদের আজকের যে অবস্থান কোথায়? আপনি একটা নাম নিয়ে বলছেন দেশপ্রেম কি পরাক্রম। বিজেপি কোনোদিন একথা বলেনি যে নেতাজির অবদান স্বাধীনতা সংগ্রামে ছিল না। অনিকেত দা একটু আগে বললেন বিজেপির কোনো স্বাধীনতা সংগ্রামী নেই। তো একটা রাজনৈতিক দল যদি 1952 সালে জন্ম নেয়, তাহলে তার কি স্বাধীনতা সংগ্রামের ইতিহাস? পূর্বসূরিদের প্রসঙ্গ দেখলে পূর্বসূরিদের যদি বোঝার প্রশ্ন হয়, ওনাকে আমি বলবো অনিকেত দাকে আরেকবার কংগ্রেসের শতবর্ষের উদযাপন করে তারা যে সুভিনির বার করেছিলেন কংগ্রেস শতবর্ষে, সেটাকে আরেকবার পড়তে, সেখানে কার কার নাম আছে এবং কংগ্রেসের হয়ে জেল যাবার জন্য কার নাম
কংগ্রেস মানে ভারতের জাতীয় কংগ্রেস কার নামটি সেখানে লিখেছেন, এটা আজকের বিতর্কের বিষয় নয়। আজকের অবস্থান যদি রাজনীতির ভাবে দেখি, আমি ফলে আমরা রাজনৈতিক বীর বলছি। সাভারকার ইত্যাদি প্রসঙ্গ না, না, নিয়ে বীর বলবো না, সাভারকার, এবং তাদেরকে নিয়ে যেসব বীর বিতর্কগুলো রয়েছে, সাভারকার, মুচলেকা ইত্যাদি শুনুন, জিনিস আমরা বলবো না। বীর সাভারকার কোনোদিন ভারতীয় জনসংঘের লোক ছিলেন না, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের লোক ছিলেন না। বীর সাভারকারের রাজনৈতিক অবস্থানের সঙ্গে আমাদের রাজনৈতিক অবস্থান বিরোধী অবস্থান ছিল, এটা সত্য। বীর সাভারকারের আমরা সাকসেসর নই। সাভারকার একজন বিপ্লবী ছিলেন, সাভারকার কিছু ট্যাকটিক্যাল মুভ ছিল, যেটা আজকের প্রজন্ম তাকে মুচলেখা দেওয়ার কথা বলছেন, তারা বিপ্লবীকে ধরিয়ে দিতেন, তার ইতিহাস আছে। নেতাজি প্রেমিকদের একাংশ, নেতাজি প্রেমিকরা যারা আমার বলছেন, একটা প্রশ্ন আছে, আমি- নেতাজি প্রেমিকরা যারা বলছেন, শেষ করতে দিন। আজকের প্রশ্নটা হচ্ছে, আমি আমার একটা হ্যাঁ, সংক্ষেপে please। বিজেপি তরফ থেকে বিজেপিকে আমি একটা প্রশ্ন করেছিলাম, সমালোচনা করেছিলাম, কিন্তু একটা সমালোচনা তৃণমূলের কাছেও আছে। এই কথাটা আমাদের মানতেই হবে যে মমতা ব্যানার্জি আমি বরাবর তৃণমূল প্রসঙ্গে সমালোচনা নেবো, তার আগে সমীর গুপ্তটি নিয়ে আচ্ছা নিই। ঠিক আছে। প্রশ্ন হলো, আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে নিয়ে বিজেপি রাজনীতি করছে না। আজকে নির্বাচনের আগে কংগ্রেস, সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেস একই মঞ্চে শেয়ার করে তারা বিজেপি বিরোধিতায় নেমেছে। বিজেপি বিরোধিতার মঞ্চ হিসেবে তারা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনটাকে বেছে নিয়েছে। ফরওয়ার্ড ব্লক, যে ফরওয়ার্ড ব্লক এখন মানে আমি তাদের শক্তি নিয়ে বলবার প্রয়োজন নেই, ফরওয়ার্ড ব্লক সভা করছে, ফরওয়ার্ড ব্লক কমিটি তৈরি করছে, তার মধ্যে বিজেপি নেই, কিন্তু তার পাশে তৃণমূল কংগ্রেস আছে, সিপিআইএম আছে নেতাজিতে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। বিজেপি স্বতন্ত্র, বিজেপি বিশ্বাস করে যদি আইনের ট্রায়াল না হতো তাহলে ভারতবর্ষ 1947 সালের 15ই আগস্ট এই স্বাধীনতা বৃহৎ পেত না। আকারে যখন বিজেপি করার চেষ্টা করছে, তখন আপনারা তার মধ্যে ক্ষুদ্রত্ব দেখছেন কেন? দেখুন, হেডগাঁওকর উনি প্রথম সারসং চালক ছিলেন আরএসএস এর। ওনার তো কলকাতা কানেকশন আছে, কলকাতায় মেডিকেল কলেজ পড়াশোনা করেছেন। বিজেপি তার আদর্শকে সামনে আনছে না, লজ্জা পাচ্ছে। গলওয়াওকর তাকে সামনে আনছে না। নেতাজিকে তারা তারা কি সামনে আনতে রাজনৈতিক দলের চান, কর্মী ছিলেন নাকি? আমি সেটা খুব আনন্দের কথা। Confused প্রশ্নটা লোক। হচ্ছে যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যাদের প্রাণপুরুষ হবেন, যিনি জনসংঘের প্রতিষ্ঠাতা, তাকে যারা ভালোবাসেন তারা নেতাজি প্রেমী হতে পারেন না। তারা নেতাজির আদর্শ এবং নেতাজির যে স্বাধীনতাকে নিয়ে চিন্তা ভাবনা, নেতাজির যে সামাজিক বিন্যাস সম্পর্কে তার যে চিন্তা ভাবনা, নেতাজির আইডিওলজিকে আপনি যদি সাবস্ক্রাইব করেন আর পাশাপাশি আপনি নাথুরাম গোডসে জিন্দাবাদ বলে টুইটারে ট্রেন্ড চালান, হ্যাঁ, আর সেই সমস্ত গুলিকে সাধ্বী প্রজ্ঞা তাকে তিনি নাথুরাম গোডসেকে দেশপ্রেমিক বলেন, সেই পলিটিক্যাল পার্টি সেটা নেতাজি মানুষ এগুলো প্রেমী নিচ্ছে, হতে পারে। এগুলো গ্রহণ করেছে, অনেকের প্রত্যাখ্যান আপনাদের করেছে এই বিরুদ্ধে বললো যে বক্তব্যকে। আবার একই সঙ্গে নেতাজি কথাও শিখিয়ে দিয়ে জাননি যে পঞ্চায়েত নির্বাচন একদিন ভবিষ্যতে হবে না, এবং সেই সময় অধিকাংশ লোককে ভোট দিতে আমি দেবে না, সেটা ইত্যাদি স্বীকার ইত্যাদি। করব যে নেতাজির আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা যেভাবে রাষ্ট্র পরিচালনা করতে আলোচনাটা পারি চলছে বা শ্যামাপ্রসাদ সরকার পরিচালনা মুখার্জির জন্য, করতে এটা পারি ভারতবর্ষ এখানে আছে। এখানে বা কর্ণাটকে বা হিমাচল প্রদেশে বা 50-এর দশকে বা 90-এর দশকে সেটা হয়নি। কিন্তু আপনার পাশাপাশি প্রশ্ন ছিল? নেতাজিকে আপনার সামনে উদ্দেশ্যে রেখে চন্দ্রশীলের প্রশ্ন আমাদের আছে। আইডিওলজিক্যাল অবস্থানটা খুব ক্লিয়ার। আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে যে নেতাজি সুভাষচন্দ্র বোস যখন স্বাধীনতা সংগ্রাম করেছিলেন, যুদ্ধ করেছিলেন, তখন তো তিনি অখণ্ড স্বাধীন ভারতবর্ষের জন্যই করেছিলেন, নিশ্চয়ই। পৃথক পাকিস্তান বা ভারতবর্ষের জন্য করেননি। আজকে এই মুহূর্তে যারা এখন তো নেতাজি বাঙালি নেতাজি হয়েছেন, বাঙালি বিবেকানন্দ, বাঙালি রবীন্দ্রনাথের যুগে, আজকে যে ওপার বাংলা এপার বাংলা আমরা সবসময় এক দেখি না, ওখানে কি আজকে 23শে জানুয়ারি নেতাজিকে নিয়ে এরকম সন্ধ্যায় কোনো অঞ্জন বন্দ্যোপাধ্যায় বা হামিরুল ইসলাম কি আলোচনা চলছে নেতাজির ভূমিকা নিয়ে? এটা আমার একটা জানার ইচ্ছা আপনাদের কাছে। না সেটা তো ঠিক আছে, আমি মানলাম, ওখানে কিন্তু দেশপ্রেম দিবস হচ্ছে। কেন করতে পারছেন আলোচনা? আপনাদের- কারণ শ্যামাপ্রসাদ মুখার্জি আপনাদের- ছিলেন, আপনারা- যিনি আপনাদের জন্য এই মাটিটা রেখে আমি- আমাকে গেছেন, যেটা ভারতীয় বলে আপনাদের পরিচয় আলোচনা- দিচ্ছেন। এবার যেটা দিল্লি দেখে থেকে আমার- বেরিয়ে শ্যামাপ্রসাদের পড়েছে। stand আপনাদের কিন্তু আলোচনা বেশি। পাকিস্তান আর বাংলাদেশ ছাড়া কোথাও যায় না। সমস্ত স্বাভাবিকভাবেই এটা স্বাভাবিক, বাংলাদেশ। আপনি ভারতীয় শ্যামাপ্রসাদ আপনারা কোনটা হতে চান? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ডায়েরিতে বলছে আমার মাথা ফাটিয়ে দিয়েছে। একটু কারা? আমি সাপ্লিমেন্ট কারা? করছেন, আমি তারপরে বলছি। মাথা শ্রদ্ধা করতে ফাটিয়েছেন, হবে। মাথা ফাটিয়েছেন নেতাজি সুভাষের দল। না আমি বলে দিচ্ছি তার instruction-এ। মিসলিডিং হ্যাঁ। মিসলিডিং। আমি শ্যামাপ্রসাদ অনৈক্য থেকে সুভাষচন্দ্র শ্যামাপ্রসাদ অনৈক্য থেকে ঐক্যে এই বইতে আমি
ক্যাটাগরিক্যালি লিখেছি, ডায়েরিতে শ্যামাপ্রসাদ কিন্তু কোথাও সৌধানন্দ পার্কে দর্শকদের থেকে একটি ঢিল এসেছিল, কোথাও সুভাষচন্দ্র বলেননি শ্যামাপ্রসাদকে মেরেছেন, শ্যামাপ্রসাদ অ্যাকুজ করেননি। শেষ করতে দিন একটু। আপনি এইবার একটু বলে দিই, আপনি লিখলেন উনি সেটা আমি না, না, ইতিহাস হয়ে বলছি গেল, এরকম তো হয় না। জাস্ট বলছি না, ঠিক তাই আমি বলছি। শ্যামাপ্রসাদের লেখাটা দেখুন, এখানে যখন নেতাজি সম্পর্কে উনি লিখছেন দাঁড়াও। যে সুভাষ তুমি ফিরে এসো, কোথায় তুমি, তোমার নেতৃত্বের প্রয়োজন আছেন, এবং জনসংঘ প্রতিষ্ঠা করেছিলেন। আমি তো রাজনীতির লোক নাই, তারিখটা ছিল 21শে অক্টোবর, তারিখটা ছিল 21শে অক্টোবর। জনসংঘ যিনি প্রতিষ্ঠা করলেন তারিখটা ছিল 21শে অক্টোবর। হাই ডিপ রিগার্ড ছিল, এবং অনেক ফাইল আছে আপনারা না, দেখবেন। এটার থেকেও আমি আবার বড়- বলছি, এটার রাজনীতির থেকেও লোক নাই, বড় কথা। সেখানে কিন্তু হ্যাঁ। পুরো পাল্টে যাচ্ছে স্ট্যান্ড। এটা ভুল পড়ানো হয়, শেখানো হয়। ঠিক আছে, বলুন। 1945 সালে যখন ছাত্র আন্দোলন আরম্ভ হয়ে গেছে, হ্যাঁ। নেতাজি সম্পর্কে খুঁজে পাওয়া যাচ্ছে না, নানা ধরনের কথা উঠছে, তখন রামেশ্বর বলে যে ছাত্রটি এগিয়ে গিয়েছিল, তখন যখন পুলিশ তাদের বারণ করতে গিয়ে দেখা গেল রামেশ্বর মারা গেল। রামেশ্বর মারা যেতে তখন ছেলেরা চলে গেল শরৎ বোসের কাছে, কারণ সুভাষ বোস তোকে পাওয়া যাবে না। শরৎ বোসের কাছে যখন গেছে তখন শরৎ বোস বললেন তোমরা বাড়ি ফিরে যাও। এটা আছে ওনার আমি কোট করছি, আর কোট আনকোট। এবং তারপরে দেখা গেল যে তারা সেখানে না গিয়ে শ্যামাপ্রসাদের কাছে গেলেন যে আফটার অল ছাত্র, আপনি কিছু করুন। শ্যামাপ্রসাদ বেরিয়ে এসেছিলেন, এবং সেই রাত্রির থেকে যখন মারা গেছে ওইখানেতে রাইটার্সের কাছে এগিয়ে, তার থেকে তার দাহ অবধি তিনি ছিলেন, কিন্তু বারবার একটা কথা বলেছিলেন যে আজকের সুভাষ আমার পাশে থাকলে এই ঘটনা ঘটবে। আবার একই সঙ্গে এটাও ঠিক যে সুভাষচন্দ্র এটাও বলেছিলেন সন্ন্যাসী ও সন্ন্যাসিনীদের ত্রিশূল হাতে হিন্দু মহাসভা ভোট। একটা রাজনৈতিক মত বদল। ওটাকে রিলেট করা যায় না, রঞ্জনদা, এটার আমি একটা সঙ্গে কথা বলছি। ওটাকে রিলেট করা যায় না। হ্যাঁ। না, না। ঝাড়গ্রামের সুভাষচন্দ্র বসুর ভাষণকে মানে একদম সরলীকরণ করে প্রত্যেক ক্ষেত্রে সেই একটা শব্দবন্ধকে তুলে আনা, দেখি, এটা এটা আমার মনে হয় আমাকে তার পরিচয় নয়। আমাকে খুব আশ্চর্য করে যে এই যে একটা প্রচেষ্টা আছে, শ্যামাপ্রসাদ বনাম শুরু করে সুভাষ- আমি উত্তর শ্যামাপ্রসাদ আমি বনাম আসবো, সুভাষ- আচ্ছা, আচ্ছা, বলুন। শ্যামাপ্রসাদ শ্রমিকদা শুনুন, আপনার আচ্ছা, ঠিক আছে, আপনার আচ্ছা। ফেভারে বলছি আমি আমি আপনাকে বলছি। সাপ্লিমেন্ট করছি তাহলে শুনুন। শুনুন। কংগ্রেসের রাজনীতি করবার জন্য কোনোদিন বিধানচন্দ্র রায়কে মাথায় ফেজ টুপি পড়তে হয়নি। দাঙ্গা বন্ধ করতে, রাখি বন্ধন করতে গিয়ে নাকোদা মসজিদে ঢোকবার সময় কোনদিন রবীন্দ্রনাথকে আলখাল্লা পড়তে হয়নি। আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে হিন্দু উদ্বাস্তুদের জন্য আন্দোলন করতে গিয়ে মাথায় কোনোদিন তিলক, হাতে ত্রিশূল নিয়ে কাপালিক সাজতে হয়নি। এগুলো আমরা এখন তৈরি করছি। না, আমি এখানে একটা দেখুন, কথা, আমি একটা কথা, রঞ্জনদা, আমি একটা এক point মিনিট, আছে। না, এক মিনিট, আমি আসবো। ভালো লাগছে শুনতে, শ্রমিকদার এই কথাগুলো শুনতে খুব ভালো লাগে। তো অনেক তথ্য বেরিয়ে আসছে, অনেক তথ্য তার আমার নিজেদের ভালো মতো করে লাগছে। বলছেন, কিন্তু একটা এখন কথা, কি ভালো একটা বলেছে, কথা, কি ভালো বলেছে। না না, একটা কথা আমার মনে হচ্ছে যে মার্চ মাসে 1940, আমি নেতাজির কথাতেই বলছি, নেতাজি 1940 সালে কলকাতা মিউনিসিপ্যাল ইলেকশনের পরে একটা বিখ্যাত উক্তি করেছিলেন। সেই উক্তিটাও যদি শ্রমিকবাবুরা একটু বলেন তাহলে বোধহয় ভালো হয়। উনি বলেছিলেন, দ্য ট্যাকটিক্যাল এমপ্লয়েড বাই হিন্দু মহাসভা লিডার্স হ্যাভ কজ আস পেইন অ্যান্ড সরো, দে মেড tacit alliance and cooperation with British and their আমি যেটা প্রথমে উল্লেখ করছি, আমি উত্তরটা আপনি দিয়ে বলছি। 52 সাল থেকে এই উত্তরগুলো কথা বলতে পারি। এই উত্তরগুলো একটু দেবেন। অন্যকে বলতে দিতে, 52 সাল থেকে কথা বলতে পারি। তাহলে- শ্রমিক আপনি যদি পরাক্রম ভারত নিয়ে থেকে- আসলেন, আমি ভারতীয় শ্রমিক ঠিক আছে, পরাক্রম নিয়ে আসলে আপনি দেশপ্রেমের আমি ঘুরে আসুন। আমি 52 সালদের থেকে কথা বলতে পারি। আমি 11 সাল জনসংঘের লিগ্যাসি আসবো। বহন করছি। শ্রমিক, তার আপনারা আগে এই আমি মুহূর্তে কথা বলি। একটা পরাক্রম কথা বলছি। প্রদর্শন ভারতবর্ষের করছেন। নেতাজি এবং ভারতবর্ষের বাইরে নেতাজি। হ্যাঁ। 1939 পর্যন্ত সুভাষচন্দ্র বোস, 1939 থেকে 41 পর্যন্ত সুভাষচন্দ্র বোস, এবং 41 থেকে তার অন্তর্ধান হওয়া পর্যন্ত 1941 থেকে 1940 সালে মালয় যখন জেলে ছিলেন, মালয় যখন তিনি জেলে ছিলেন, তখন বিজেপি রাজনৈতিক মতবাদ না এদের ভূমিকা কি ছিল? আমি আসবো, শ্রমিক, প্লিজ। সিঙ্গাপুর রেডিও শ্রমিক। সুভাষ বসুর ভাষণ দেখুন। শ্রমিক, মালয়ের ছেলে মেলে না। মালয়ের শ্রমিক, ছেলে আমি আসবো সুভাষচন্দ্র আপনাকে। এক্সাইল, তখন কি ছিল তাদের হ্যাঁ, বলুন, ভূমিকা? চলছি, বলুন। কংগ্রেস তো সুভাষচন্দ্র- অনিকেত আসবো আপনার কাছে, অনিকেত অনিক আসবো। চলুন। সীতারামাইয়া's defeat is the defeat of mind. একটা বাইনারি তৈরি করা হয়, শ্যামাপ্রসাদ বনাম সুভাষ, রাজনৈতিক মতবিরোধ তো ছিলই, কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমি কখনো কোনো বিজেপি নেতাকে এই ঘটনাটা তুলে ধরতে শুনিনি যে 1940-এর কলকাতা কর্পোরেশনের ইলেকশনে মুসলিম লীগের সঙ্গে অ্যালায়েন্স করার আগে সুভাষচন্দ্র কিন্তু শ্যামাপ্রসাদের সঙ্গে অ্যালায়েন্স করেছিলেন। সে অ্যালায়েন্স কাজ হয়নি, ভেঙে গিয়েছিল, কিন্তু শ্যামাপ্রসাদকে যদি অত তীব্র বিরোধী মনে করতেন তিনি কিন্তু
কিন্তু ব্যালেন্সটা করতে এই বাইনারিটা তো আমি এই বাইনারি তো সেন্টারেও কংগ্রেস তখন এই বিতাড়িত বাইনারিটা করেছেন তো সুভাষ ওখানেও হয়েছে। কংগ্রেসের এই ব্যাপারে কথা আপনি- বলার কোনো অধিকারই নেই, না, তাড়িয়ে এই যে দিয়েছে। আপনাদের এই যে অধিকার আমি বোধ, এই যে আরেকটা বাইনারি, তৃণমূলকে প্রশ্ন আছে এই আমার, বাইনারিটা তো ওখানেও হয়েছিল। তৃণমূলের যে মমতা ব্যানার্জি এত বছর ধরে পার্লামেন্টে বলে আসছেন, পার্লামেন্টের বাইরে বলে আসছেন, এবং আমরা তাকে পূর্ণ সমর্থন জানাই। তার যে দাবি যে নেতাজির কি হলো সেটাকে পরিষ্কার করে জানাতে হবে, তো অন্তর্ধান রহস্যটা সেটেল করতে হবে। আমার প্রশ্ন হচ্ছে যে তৃণমূল যখনই দিল্লিতে গিয়ে কোনো ধর্ণা দেন, তারা কিন্তু সুভাষচন্দ্রের স্ট্যাচুর নিচে দাঁড়ান না, তারা বরাবর গান্ধী গান্ধী স্ট্যাচু statue, হ্যাঁ। এবং অন্যান্য ইস্যুতে যখন কাগজপত্র ছিঁড়ে ফেলেন, পার্লামেন্টের ওয়েলে নামেন, নেতাজি নিয়ে কখনো কিন্তু সেটা করতে দেখিনি। আমি আসবো, সুখেন্দু বাবু আমি প্রশ্ন অনুজ করেন। প্লিজ अंजन আপনি जी, अंजन जी यही पॉइंट है, मेन पॉइंट जो है कि गांधी भक्तों की आपस में लड़ाई चल रही है। दोनों गांधी भक्त हैं और वो इसलिए वो जुमलाबाजी चल रही है कि नेताजी वाज अ बिग लीडर, छोटे छोटे काम कर रहे हैं। जो मेन मुद्दा ना टीएमसी उठा रही है ना बीजेपी उठा रही है कि भारत को आज़ाद कराने में सबसे बड़ी भूमिका सुभाष बोस की थी, वो एक्नॉलेजमेंट होना चाहिए था। आप ये बात कर रहे हैं कि साहब सुभाष चंद्र बोस ने 1945 में 42 में वटेवर में उनके बारे में फला ये बोला था। क्या आपने कभी पढ़ा है कि नेताजी ने महात्मा गांधी के बारे में क्या लिखा है, उनके बारे में क्या बोला, क्या स्टेटमेंट थी, क्या छपा था? उन्होंने कहा था कि ये आदमी हमेशा अंग्रेजों से कॉम्प्रोमाइज़ करता है, ये उनके वर्ड्स हैं। उसके अलावा उन्होंने क्या वर्ड्स यूज़ किए थे? तो अगर आप ये आर्गूमेंट मुझे दे रहे हैं कि सुभाष चंद्र बोस ने एट वन पॉइंट ऑफ टाइम ABCD को क्रिटिसाइज किया था, तो आई एम सॉरी, उन्होंने जितना गांधी जी को क्रिटिसाइज किसी और को नहीं किया। तो ये कौन सी, तो ये कहानी सर অদ্ভুত অদ্ভুত কথা বলবো। अद्भुत আমি আসবো অনেকে भैया, শেষ করতে দিন अद्भुत ही है, অনেকে শেষ भैया, করতে अद्भुत দিন। ही है। বড় করার জন্য কাউকে ছোট अद्भुत नहीं है, করা, फैक्चुअल बात बात हूँ मैं, फैक्चुअल बात करता हूँ। কাউকে বড় করার জন্য কাউকে আচ্ছা, ছোট অনিকেত, করা, অনিকেত আপনি- এই অদ্ভুত দক্ষতাই কথাবার্তা হচ্ছে এই জন্যে যে নেতাজি সুভাষচন্দ্র যখন নিজের আইনে তৈরি করছেন, তার ব্রিগেড কি গান্ধী একদম। ব্রিগেড, নেহেরু अरे ব্রিগেড। ये ही প্রথম কথা আবার- বলি আবার- বাবু, আবার ঘটনাটা ভুল যে নেতাজি নামকরণ নেহেরু না, না, ব্রিগেড, এক গান্ধী মিনিট, ব্রিগেড এক মিনিট, নেতাজি এক মিনিট। করেননি। আমি যখন দিল্লি আপনি পৌঁছানোর যখন আগেই বলছিলেন, করে না, নেওয়া চুপ হয়েছে। করে ওখানে কথা বলবেন। বলবেন। একটু চুপ করে করতে দিন। শুনতে শিখুন। যখন Don't যখন নেতাজি mislead the people, না, you are যখন telling lies. নেতাজি যখন Don't lie. ব্রিগেড তৈরি করছেন, Don't lie. তখন তিনি ভাবছেন না যে গান্ধীজি ইংরেজদের সঙ্গে লড়াই করব, কিন্তু আমার ব্রিগেড কি, তার নাম গান্ধীজি। ওটা নেতাজি নামকরণই করেননি, হ্যাঁ, তার আগেই হয়ে গেছে ওটা। আচ্ছা, মানে নেতাজির নামকরণ করেননি, নেতাজি এসে অ্যালাউ করছেন তো। তিনি পাল্টাবেন কেন? তিনি কিন্তু নামকরণটা করেন আরে পাল্টাবেন না, তো বলুন না, minimum আপনি তো ভুল শ্রদ্ধা তথ্য না দিচ্ছেন। থাকলে যারা কেন? সরকারের জাতীয় পতাকা আপনাদের ছাড়া কংগ্রেস minimum শ্রদ্ধা না আপনাদের- থাকলে আপনাদের- পাল্টাবে। হ্যাঁ প্লিজ ভুল তথ্য বলবেন না। আচ্ছা, নামকরণ তো আপনারা one sided বলছেন। চন্দ্রচূড় আসি আমি এক মিনিট, এক মিনিট। আচ্ছা পূর্ববিদা আসছি আপনার কাছে। সাধারণ আচ্ছা বুদ্ধিজীবী- অনিকেত একবার পূর্ববিদি কি বলতে দিন এক প্লিজ। মিনিট, আমি আপনি বলে- বলবেন, আপনি ওটাই- বলবেন। ওটাই বলছি আমি। সাধারণ তারপর বলবেন বুদ্ধি অনিকেত। বিবেচনা থাকলে এটা বোঝা উচিত যে ইংরেজদের বিরুদ্ধে উনি লড়াই করছেন, ওনার ব্রিগেডের নাম গান্ধী, ওনার ব্রিগেডের নাম নেহেরু, ওনার ব্রিগেডের নাম আজাদ। হ্যাঁ, কেন এটা এটা এটা- উনি রেখেছেন না তার আগে রেখেছেন, এটা প্রশ্নই এটা নয়। সাধারণ বুদ্ধি থাকলে এটাও বোঝা উচিত এখানে কেন আছে, করেছিলেন ওই নামকরণ। আচ্ছা, সন্দেশী- কংগ্রেসের নেতা তারা। না, না, please. এখানে ইতিহাস আছে, এখানে ইতিহাস আছে। আপনি যদি এর মধ্যে দিয়ে যান হিস্ট্রি অফ দি কি বলে মিলিটারি হিস্ট্রিতে একটা জিনিস দেখা যাচ্ছে, পাঞ্জাব রেজিমেন্ট, গোর্খা রেজিমেন্ট, দে ইউজ টু আইডেন্টিফাই দ্য স্টেটস, ব্রিটিশার্স, এবং তাইতে তাদের মধ্যে একটা যাতে বিরোধ হয় সেইটা ব্রিটিশরা সবসময় চেষ্টা করতো। সেইটাকে ভাঙবার জন্য উনি করেছিলেন যে আমার সমস্ত নেতাদের বুঝতে পেরেছি। মধ্যে হ্যাঁ, দেওয়ার জন্য। হ্যাঁ, তবে please. শুধু তাই না, আমাদের প্রচার চলছিল, একটা অপপ্রচার চলছিল যে জ্যাপ নিপ্পন আর্মি আসছে, এখানকার সংবাদপত্রে সমস্ত কিছু রাজনৈতিক দল যুক্ত ছিল। নেতাজি যাতে চিনতে পারে দেশবাসী, পতাকা ছিল আজাদ হিন্দ সরকারের চরকা শোভিত, ফৌজের ছিল বাঘ, এবং যার জন্য জাতীয় কংগ্রেসের নেতাদের নাম রেখেছে। ওম প্রকাশ বাবু, আপনারা কংগ্রেসের উত্তরসূরি হিসেবে, যেটা অনুজ বা চন্দ্রচূড় বলছেন, যে কংগ্রেসের উত্তরসূরি হিসেবে আপনারা ফাইনালি একদল গান্ধীবাদী হয়ে আরেকদল গান্ধীবাদীর সঙ্গে লড়াই করছেন, সেখানে আর কোনো অন্যতরভাবে কিছু নেই। দেখুন, আমার মনে হয় যে এই তরজার মাধ্যম দিয়ে কিছুই অ্যাচিভ হবে না। গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আজকে সারা দেশ নেতাজিকে এবং তার অবদানকে স্বীকার করে এবং সেটাকে আমরা শ্রদ্ধার সঙ্গে সেটাকে সেলিব্রেট করব। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এটা প্রতি বছর রাজ্য সরকার করে আসছে। হয়তো কোনো সময় সেটা এত বেশি আন্দোলিত হয়নি, আলোচ্য হয়নি। এবছর কমিটি ঘোষণা হয়েছে 3 জানুয়ারি। এবছর হলো কেন এত বেশি আলোচনা হচ্ছে? তার কারণ হচ্ছে 125th সেই জন্য বেশি আলোচনা আমি হচ্ছে। আপনাকে বলি, একটা পার্সোনাল কনটেক্সট থেকে বলছি। 1996-এ আমি তখন কংগ্রেসে ছিলাম, দিদি কংগ্রেসে ছিলেন, তখনও 100th ইয়ার নিয়ে যে সেলিব্রেশন হবে কংগ্রেস পার্টির পক্ষ থেকে সবচেয়ে অগ্রণী ভূমিকা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছিলেন। ইস্যুটা হচ্ছে যে এই পরাক্রম দিবস হিসাবে বলা হলো, এটা কি নেতাজির যে সামগ্রিকতা,
নেতাজির যে ওয়ার্ল্ড আউটলুক সেটাকে কিন্তু সংকীর্ণ দৃষ্টিভঙ্গিতে দেখার একটা অপচেষ্টা বলে আমি মনে করি। একদম শেষ। সেটা শ্রমিক প্রয়োজনীয় ছিল শ্রমিক না। খুব দ্রুত সংকীর্ণ অপচেষ্টা বলে মনে করলেন। আপনি কি শুনলেন ওমপ্রকাশ বাবুর কথাটা? প্লিজ খুব সংক্ষেপে। যা খুশি ওরা বলে বলুক, ওদের কথায় কি এসে যায়। তৃণমূল কংগ্রেস ভোট ছাড়া কিছু বোঝে না, ভোট সর্বস্ব রাজনৈতিক দল। 23শে জানুয়ারি তারা আজকে নেতাজির জন্মদিনে ফরওয়ার্ড ব্লক, সিপিআইএম, কংগ্রেসের হাত ধরে এক আসনে বসে বিজেপিকে ঠেকাতে আমি একটা চাইছে। কথা বলি, এটা একটা নেতাজির কথা। দুর্ভাগ্য। শ্রমিক- খুব সংক্ষেপে, প্লিজ, এক লাইনে। পরাক্রম শব্দের অর্থ কি সেইটা আমি জানতে চাই। পরাক্রম শব্দের সবচেয়ে বড় অর্থ হচ্ছে বিক্রম, বল। পরাক্রম শব্দ পরাক্রমের মধ্যে দিয়ে কিন্তু যেটা অভিযোগ উঠছে, তারও বাইরে একটা অতিরিক্ত দায়িত্ব ছিল রাজনৈতিক দলগুলোর। এখনো সময় আছে 125 বছরে, সেটাই না হয় আমরা একবার সংকল্প নিতে পারি, অন্তত সেটুকুই কামনা থাকুক রাজনৈতিক দলগুলোর কাছে। শেষ করছি, আপনার সঙ্গে থাকুন 24 ঘন্টা।